মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা 17 মে। দ্বিতীয় দিনের যুক্তিতর্ক শেষে তারিখ নির্ধারণ, ন্যায় বিচারের প্রত্যাশা পরিবারের। যার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003-এর 9-2 ধারার সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড দাবি করেছি। দুর্নীতি মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে ডাক্তার জুবাইদা রহমানের আপিল, আবেদন করায় 587 দিনের বিলম্ব মার্জনা আদালতের। বাংলাদেশের পথরেখা এবং কাঠামোগত পরিবর্তন বাস্তবায়নই কমিশনের লক্ষ্য, জানালেন ডক্টর আলী রিয়াজ। নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংস্কারের সুপারিশ সিপিবির। একটি রাষ্ট্র যা নাগরিকদের সমানভাবে মর্যাদা দিয়ে বিবেচনা করে, তাদের অধিকারকে সুরক্ষা করে, তার পথরেখা আমরা তৈরি করতে চেষ্টা করব। মধ্যরাতে এনবিআর বিলুপ্ত, অধ্যাদেশের মাধ্যমে তৈরি হলো 2টি বিভাগ। মতামত উপেক্ষিত হওয়ায় ক্ষুব্ধ আয়কর ও কাস্টমস কর্মকর্তারা। রাজধানীর বাতাস পরিশুদ্ধ করতে জনবহুল ও দূষণপ্রবণ এলাকায় এয়ার পিউরিফায়ার বসাবে ডিএনসিসি। কার্যকারিতা নিয়ে প্রশ্ন। এয়ার পিউরিফায়ার বেশি ইফেক্টিভলি কাজ করছে ডাস্ট কালেক্টর হিসাবে। এটি খুব বেশি পরীক্ষিত না, প্রকল্প না, এটা একটা পাইলট প্রচেষ্টা। আমরা দেখবো এটা কাজ করে কিনা। লিবিয়ায় প্রভাবশালী মিলিশিয়া প্রধানকে হত্যার জেরে উত্তপ্ত রাজধানী, কয়েক এলাকায় লকডাউন, বাংলাদেশিদের চলাচলে বিধিনিষেধ। ইংলিশ চ্যাম্পিয়নশিপে প্লে অফ ফাইনাল নিশ্চিত করেছে হামজার শেফিল্ড ইউনাইটেড। ভুটানের নারী লিগে জোড়া গোলে ম্যাচ সেরা বাংলাদেশের কৃষ্ণা রানী। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা আগামী 17 মে। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত এই তারিখ নির্ধারণ করেন। আইনজীবীরা জানান, আদালতে আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক হয়। সকালে আসামি হিট্টু শেখ, জায়েদা বেগম, সজীব শেখ ও রাতুল শেখকে কঠোর নিরাপত্তায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হাজির করা হয়। এর আগে সোমবার প্রথম দিনের যুক্তিতর্ক হয়। গত 6 মার্চ জেলার নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গেলে শিশু আসিয়াকে ধর্ষণের পর হত্যা চেষ্টা চালায় বোনের শ্বশুর হিটু শেখ। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আসিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আসিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে মামলা করেন। 1 নম্বর আসামি হিটু শেখ, যার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003-এর 9-2 ধারার সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড দাবি করেছি এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে 506 দ্বিতীয় অংশ এবং 201 ধারায় সর্বোচ্চ দাবি হুজুর আদালতে আমরা প্রার্থনা করেছি। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। মাগুরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান উজ্জ্বল। উজ্জ্বল, রায় ঘোষণার তারিখ তো নির্ধারণ হলো, এ ঘটনায় আসিয়ার পরিবার কি বলছে? কিছুক্ষণ আগেই কিন্তু যে আসিয়া ধর্ষণ হত্যা মামলার যে যুক্তিতর্ক, সেই যুক্তিতর্ক উপস্থাপন কিন্তু শেষ হয়েছে এবং তার মধ্য দিয়েই কিন্তু যে রায় ঘোষণার যে দিন আগামী 17 মে ধার্য করেছে আদালত। আর আমি যে আসিয়ার পরিবারের সাথে কথা বলেছি, তারা যেমনটি চেয়েছেন যে এই মামলায় সর্বোচ্চ শাস্তি হোক আসামিদের। তারা চাচ্ছে যে আসামি যে 4 জন প্রধান আসামি হিটু শেখ এবং আরো 3 আসামি সজীব, রাতুল এবং জায়েদা, যে প্রত্যেকেরই যাতে ফাঁসি হয় এমনটি তারা দাবি করছেন, যে প্রত্যেকেই এই ঘটনার সাথে সম্পৃক্ত, যার ফলে তাদের দাবি যে প্রত্যেকেরই যাতে ফাঁসি হয় এমনটি তারা চাচ্ছেন। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি যে মাত্র 12 কার্য দিবসেই কিন্তু আজ যে যুক্তিতর্ক উপস্থাপন, এর মাধ্যমে কিন্তু শেষ হয়ে কিন্তু রায়ের দিন ঘোষণা করেছে আদালত। আগামী 17 মে শনিবার এই আসিয়ার যে হত্যা মামলা, এই হত্যা মামলা রায় ঘোষণা হবে। 29 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে কিন্তু মামলাটি খুব দ্রুত নিষ্পত্তির দিকে যায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল আমাকে যেমনটি জানিয়েছেন যে
এর আগে কিন্তু যে প্রধান আসামি হিটু শেখ 164 ধারায় জবানবন্দি দিয়েছেন আদালতে, যার ফলে তিনি বলছেন যে এই মামলার কার্যক্রম আরো দ্রুত এগোতে সাহায্য করেছে। আর জানিয়ে রাখি যে গত 6 মার্চ কিন্তু বোনের বাড়ি বেড়াতে এসে আসিয়া, ছোট্ট শিশু আসিয়া ধর্ষণের শিকার হয় এবং তারপর সম্মিলিত সামরিক হাসপাতালে 13ই মার্চ সে মৃত্যুবরণ করে। এই ঘটনায় সারা দেশে কিন্তু শোকের ছায়া নেমে আসে তারপরেই। আর সাধারণ মানুষ যারা, তারা কিন্তু চেয়ে আছে যে এই রায়ের দিকে, যে কি রায় ঘোষণা হয়। তারা চাচ্ছে যে সর্বোচ্চ শাস্তি হোক, সর্বোচ্চ যেন শাস্তি হয়। ধন্যবাদ উজ্জ্বল আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দুর্নীতি মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। আপিলের জন্য ডাক্তার জুবাইদাকে 587 দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে এই আবেদন করা হয়েছে বলে জানান ডাক্তার জুবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে 2023 সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 9 বছর এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন এবং প্রতীক ফিরে পেতে আপিলের পরবর্তী শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চে জামায়াতের নিবন্ধন এবং প্রতীক ইস্যুতে শুনানি হয়। জামায়াতের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক। শুনানিতে জামায়াতের আইনজীবীরা জানান, হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল উপমহাদেশের ইতিহাসে প্রথম। বলেন, যে প্রক্রিয়ায় হাইকোর্টে নিবন্ধন বাতিল হয়েছে সেটি ঠিক হয়নি, রাজনৈতিকভাবে হেয় করতেই এটা করা হয়েছিল। এর আগে গত 12 মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। জামায়াত ইসলামীর মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে দিয়ে মূলত বাংলাদেশের রাজনীতিতে একটি অনিশ্চয়তা তৈরি করা হয়েছিল, যা নাকি ডেমোক্রেটিক প্রসেসকে ক্ষতিগ্রস্ত করেছে। এই আর্গুমেন্টগুলোর ভিত্তিতে আমাদের আপিল বিভাগ আপিলের বিষয়ে একটি সিদ্ধান্ত উপনীত হবেন বলে আমরা আশা করি এবং আগামীকালকে বাকি অংশ শুনানি হবে। মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মিরপুর মডেল থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর হত্যা মামলায় গ্রেফতার দেখালো পুলিশ। একই সাথে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আজ বিকেলে মমতাজকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে তোলা হবে। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন। সংসদ সদস্য নির্বাচিত না হলেও তিনি সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মমতাজ বেগম। দর্শক, এই বিষয়ে আরো জানবো ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, কখন নাগাদ মমতাজকে তোলা হতে পারে আদালতে, আর মামলার বিষয়ে নতুন কি কি তথ্য পেলেন আপনি? লোপা, যদি কাউকে গ্রেফতার করা হয় তাকে কিন্তু 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার নিয়ম আছে। সেই আইনি বাধ্যবাধকতার কারণে শিল্পী মমতাজকে আজকের মধ্যেই এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, যেহেতু তার মামলাটি মিরপুর মডেল থানার মামলা, সেই মামলায় তাকে এই আদালতে হাজির করা হবে। আমরা আছি ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এবং যেমনটা জানতে পেরেছি যে মিরপুর মডেল থানার সাগর হত্যা মামলা, যেই সাগর ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, অন্যতম নেতা, এবং সেই সাগর হত্যা মামলায় এরই মধ্যে মিরপুর থানা পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করেছে এবং সেই রিমান্ড আবেদনের শুনানি হবে 3টার
আগে পড়ে যতটুকু আমরা জানি, যেহেতু এখন পর্যন্ত মমতাজকে এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আনা হয়নি, সেক্ষেত্রে এটি সময়টি পেছাতেও পারে। তবে আজকের মধ্যেই তাকে আদালতে হাজির করার আইনি বাধ্যবাধকতা আছে। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে শুনানি হবে, এবং এরই মধ্যে আমরা রিমান্ড আবেদনের খবর পেয়েছি এবং মিরপুর থানা পুলিশ বলেছে যে 3টার পরপরই তারা এই যে আদালত, সেই আদালতে শিল্পী মমতাজ বেগমের রিমান্ড শুনানিতে তারা অংশ নেবে না। করছি যে তারা জামিন চাইবেন কিনা, রিমান্ড আবেদন বাতিলের জন্য বিচারকের কাছে প্রার্থনা করবেন কিনা, তবে আমরা এখন পর্যন্ত তার খোঁজ পাইনি। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি তিনি বলেছেন যে তারা রিমান্ড চাইবেন এবং রিমান্ডে নেয়ার যথেষ্ট গ্রাউন্ড তারা আদালতের সামনে উপস্থাপন করবেন। লোপা। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্ধারণ এবং গণ অভ্যুত্থানের পর কাঠামোগত পরিবর্তন সুনির্দিষ্ট ও বাস্তবায়নই ঐক্যমত্য কমিশনের লক্ষ্য, এমনটা জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপের শুরুতেই একথা বলেন তিনি। বেলা 10টায় শুরু হয় এই আলোচনা। সিপিবির পক্ষ থেকে অংশ নিয়েছেন 11 জনের প্রতিনিধি দল। এ সময় সিপিবির পক্ষে দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকারকে এখন প্রয়োজনীয় সংস্কার করতে হবে। বড় ধরনের সংস্কারে হাত দিলে সংকটে পড়তে পারে জনগণকে নির্বাচন উপহার দেয়া। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে এমন সুপারিশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। জানান, কাঠামোগত সংস্কারের জন্য সংস্কার কমিটি গঠন করেছে সরকার। মত দ্বিমত থাকলেও সিপিবির পক্ষ থেকে এজন্য সরকারকে সাধুবাদ জানান তিনি। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ, যাতে করে আমরা ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা কীরকম হবে তার একটা ধারণা পেতে পারি, তার একটা অগ্রযাত্রার পথ চিহ্নিত করতে পারি। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আমরা যদি নির্বাচন করতে পারি, আমি প্রয়োজনীয় সংস্কার মিন করছি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেটুকুই, তাহলেও আমরা মনে করি এক ধাপ অগ্রগতি হবে। জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, সিপিবির সাথে কমিশনের সংলাপে কোন কোন বিষয় গুরুত্ব পাচ্ছে, একটু বিস্তারিত জানতে চাই। লোপা, কোন কোন বিষয় বলতে আসলে সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে সুপারিশ মালাগুলো দেওয়া হয়েছে, আপনি জানেন বেশ কয়েকটি সংস্কার কমিশনের পক্ষ থেকে কিন্তু একগুচ্ছ সুপারিশ মালা দেওয়া হয়েছে। সেই সুপারিশ মালাগুলো নিয়েই কিন্তু ঐক্যমত্য কমিশনের সাথে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলেই সংলাপ করেছে। বিএনপি বা বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি সহ অনেকগুলো রাজনৈতিক দলেই সংলাপ করেছে। তারা সংস্কার কমিশনের সেই সকল সুপারিশগুলো নিয়ে আলোচনা করেছে। তারই ধারাবাহিকতায় আজকে সিপিবি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, তারা ঐক্যমত্য কমিশনের সাথে তারা সংলাপে বসেছেন এবং তাদের পক্ষ থেকে তারা সংস্কার কমিশনের যে সকল প্রস্তাবনাগুলো বা সুপারিশগুলো যেগুলো জরুরি, খুব অল্প সময়ের মধ্যে করা যায় এবং সেই প্রস্তাবগুলোতেই তারা জোর দিচ্ছেন। তারা বলছেন যে সকল সংস্কারগুলো করে দ্রুত নির্বাচনের দিকে আগানো যায়, সেই সংস্কারগুলোকে যাতে দ্রুত করে নির্বাচনটাকে যাতে দ্রুত সময়ের মধ্যে করা যায়। তারা বলছেন যে সংস্কারগুলো দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে কিংবা পুরোপুরি বৃহত্তর ঐক্যমত লাগবে, সেই সকল প্রস্তাবনাগুলোকে বাইরে রেখে বা কম গুরুত্ব দিয়ে যেগুলো প্রয়োজন সেগুলোকেই দ্রুত ত্বরান্বিত করা এবং সেগুলোকে দ্রুত করেই জন আকাঙ্ক্ষার জন্য বাস্তবায়নের জন্য দ্রুত নির্বাচনের কথা তারা বলছেন। সেই সাথে তারা মুক্তিযুদ্ধের বিষয়টা কিও বলছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বা বিভিন্ন গোষ্ঠী মুক্তিযুদ্ধে ৭১কে চাপিয়ে দিয়ে ২৪কে বড় করে দেখানোর চেষ্টা করছে, সেই বিষয়গুলো যাতে নজরে দেওয়া হয়। তা সর্বশেষ বলা যায় যে ঐক্যমত্য কমিশনের কাছে সিপিবি তাদের যে প্রস্তাবনাগুলো রয়েছে নির্বাচন কিংবা সংস্কার প্রশ্নে যেগুলো দ্রুত করা দরকার, সেই সব বিষয়ে তারা তাদের প্রস্তাবনাগুলো তুলে ধরেছে এবং সে নিয়ে আলোচনা চলছে। আলোচনা শেষে ব্রিফিং করা হবে আনুষ্ঠানিকভাবে তারা কোন কোন প্রস্তাবনাগুলোর সাথে ঐক্যমত পোষণ করেছেন আর কোনগুলোর সাথে তারা দ্বিমত পোষণ করেছেন। ধন্যবাদ ফয়সাল আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
আগামী 15 মে অনুষ্ঠিতব্য জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ইউপিডিএফ এর বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সকালে শাহবাগে জুলাই মঞ্চে এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগ প্রকাশ করেন একজন অ্যাক্টিভিস্ট। বলেন, ইউপিডিএফ কোনো রাষ্ট্র স্বীকৃত সংগঠন নয়, বরং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা একটি জাতীয় সংকট এবং এর সমাধানে সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণ জরুরি। একক কোনো সংগঠনের সঙ্গে বৈঠক করে সমাধান আসবে না বলেও দাবি তার। বলেন, এতে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে। একই সাথে ইউপিডিএফ সহ সকল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে অপসারণ এবং পাহাড় থেকে চাঁদাবাজি ও সন্ত্রাস রোধে রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি তোলা হয়। ইউপিডিএফ দেশের নিবন্ধিত কোনো সংগঠন নয়, তাহলে কিভাবে বৈঠক করার নৈতিক সাহস পেল সেটা আমাদের বুঝে আসছে না। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সহ পাহাড়ের বহু নিরীহ মানুষের রক্ত যাদের হাতে, সেই সন্ত্রাসীদের সাথে বৈঠক উদ্বেগজনক। বাংলাদেশ 2.0 গড়ার আহ্বানে সাবেক সামরিক অফিসার ও সদস্যদের নিয়ে আত্মপ্রকাশের অপেক্ষায় একটি নতুন রাজনৈতিক দল। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন দলটির উদ্যোক্তারা। এখনও দলের নাম চূড়ান্ত হয়নি, তবে আলোচনায় আছে ন্যাশনাল রিপাবলিক পার্টি নামটি। উদ্যোক্তারা জানান, সকল রাজনৈতিক দলের সমান অধিকার, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, কল্যাণমুখী রাষ্ট্র গঠন এবং স্থায়ী সুশাসন প্রতিষ্ঠাই হবে উদ্দেশ্য। সাবেক সামরিক অফিসারদের পাশাপাশি বেসামরিক পেশাজীবীদেরও দলে যোগ দিতে আহ্বান জানান উদ্যোক্তারা। সবার উপরে দেশ, এই স্লোগানে জুনের মাঝামাঝি আত্মপ্রকাশ ঘটতে পারে দলটির। খুবই আশাবাদী, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশের মানুষ আবারও সক্রিয় হবে। ভালো মানুষ যারা যদি না গায়ে আসে, তাহলে খারাপ মানুষরা জনপদ দখল করে রাখবে, পরিবর্তন হবে না। আমরা পরিবর্তন চাই, তাদেরকে ডাকবো, তাদেরকে নিয়ে আসার জন্য চেষ্টা করব এবং আমরা দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, দ্রুতই সেটি কার্যকর হবে, জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে বিআইসিসিতে চক্ষু চিকিৎসক সমিতির বার্ষিক সভায় তিনি একথা বলেন। জানান, ৭,০০০ চিকিৎসককে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনেক চিকিৎসক সময়মতো হাসপাতালে যাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি। বলেন, রোগী ভর্তি সহ বেশিরভাগ সেবাই জনগণের জন্য সহজলভ্য না, এদিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া চক্ষু চিকিৎসকদের মধ্যে যারা ভালো কাজ করছেন তাদের দায়িত্বশীল হতে গুরুত্ব আরোপ করেন স্বাস্থ্য উপদেষ্টা। তিনি বলেন, গ্রামে ভালো চিকিৎসক নেই, প্রয়োজনে তাদেরকে সেখানে যেতে হবে। একজন সার্জন উনি যখন অপারেশন করেন, উনি যে টাকাটা পান অ্যানেস্থেশিয়ার ডাক্তার সেই পয়সাটা পায়, তাহলে সেই লেখাপড়া করবে কেন? তো আমরা বললাম পড়বে এই কারণে, আমি যদি তার বেতন তার ডবল 3 ডবল করে দিই তাহলে তো সে পড়বে। আমরা এরকম একটা প্রস্তাব নিয়েও গেলাম, ক্যাবিনেটে এটা পাশ হয়েছে। আশা করি এটা কিছুদিনের মধ্যে আমরা প্রজ্ঞাপনটা জারি করতে পারব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর প্রথমবারের মতো আগামীকাল বুধবার চট্টগ্রামে যাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দিনভর অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। এ উপলক্ষে চট্টগ্রামে সাজ রব, সব প্রস্তুতি সম্পন্ন। সকালে চট্টগ্রাম পৌঁছে সকাল 9:30টায় যাবেন বন্দর পরিদর্শনে। এরপর সার্কিট হাউসে মত বিনিময় এবং কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেলা 1:30টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনে যোগ দেবেন তিনি। অনুষ্ঠান শেষে হাটহাজারীর বাথুয়ায় নিজ গ্রামের বাড়িতে যাবেন প্রধান উপদেষ্টা। সেখানে এলাকাবাসী ও স্বজনদের সাথে মত বিনিময় করবেন তিনি। অবশেষে আলোর মুখ দেখছে চট্টগ্রামের বহুল আলোচিত কালুরঘাট রেল কাম সড়ক সেতু। নির্মাণে ব্যয় হচ্ছে 11,560 কোটি টাকা। আগামীকাল 14 মে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রত্যাশা পূরণ হতে যাওয়ায় উচ্ছ্বসিত কর্ণফুলীর দুই পারের মানুষ। কয়েক ধাপে সংস্কারের পর কালুরঘাট সেতুর রং আর সড়ক চকচক করলেও এখনও ট্রেন আসলে বন্ধ থাকে দুই পাশে যানবাহন চলাচল। ঘড়ির কাঁটা ধরে পারাপার হয় দুই পারের মানুষ। স্থানীয়দের অভিযোগ, রেলকাম সড়ক সেতুর দীর্ঘদিনের দাবি পূরণ করেননি কোনো সরকার। এবার গুছতে যাচ্ছে সে অপূর্ণতা। রুগী মনে করেন যাইতে অনেক সময় লাগে, এমার্জেন্সি যাচ্ছে না, ট্রেন এসে পড়ে জামে পড়ে থাকে আর কি। কোনো একটা অ্যাম্বুলেন্স আসলেও যাইতে পারে না, পরীক্ষাতে ঠিক মতো যাইতে পারতেছে না, এটা অনেক বেশি কষ্ট হচ্ছে আমাদের জন্য।
অবশেষে কর্ণফুলী নদীর উপর নির্মিত হচ্ছে কালুরঘাট রেল কাম সড়ক সেতু। আগামী 14ই মে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বহুল প্রতীক্ষিত এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তবে এই ভিত্তিপ্রস্তরও একটু ব্যতিক্রম, যেখানে নেই উদ্বোধকের নাম। বোয়ালখালীটা উপসর করার কথা ছিল, আমাদেরকে আরেকটা সেতু দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদেরকে কোনো মন্ত্রী দেয় নাই। অনেক মানুষ আসে গিয়ে কথা হাস কিছু নয়। যদি আমাদের কপাল ভালো হয়, ভাগ্য ভালো হলে তাহলে কাজটা হবে আর কি। কর্ণফুলী নদীর উপর বিদ্যমান রেল সেতুর 70 মিটার উজানে নতুন এই সেতু নির্মিত হবে। দুই পাশে 2 লেন করে 4 লেনের সংযোগ সড়ক, এক পাশে চলবে ট্রেন, অন্য পাশে বাস, ট্রাক সহ সাধারণ যানবাহন। প্রকল্পের সম্ভাব্য ব্যয় 11,560 কোটি টাকা। দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন করবে রেল কর্তৃপক্ষ। অত্যাধুনিক একটি দৃষ্টিনন্দন সেতু হবে। এখানে 2টো রেল লাইন থাকবে ডুয়েল গেজের, 2টো সড়ক লেন থাকবে, দুই পাশে 4.5 কিলো করে রেলের জন্য ভায়াডাক্ট হবে, 2 কিলো করে রোডের জন্য ভায়াডাক্ট হবে। প্রস্তাবিত সেতুর দৈর্ঘ্য 700 মিটার, পানি থেকে সেতুর উচ্চতা 12.2 মিটার। সেতুতে ট্রেন 100 ও যানবাহন 60 কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে। 2030 সালে নির্মাণ শেষ হওয়ার কথা। টেন্ডার ড্রপ হয়ে গেছে এবং এটা মূল্যায়ন চলতেছে। এটার জন্য আলাদা ডেডিকেটেড পিডি নিয়োগ দেওয়া হয়েছে, উনি কাজ করতেছেন। আমরা আশা করতেছি যে এটা নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের প্রজেক্টের কাজ শেষ হবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এর মধ্যে রংপুরের কাউনিয়াতেই প্রাণ গেছে একই পরিবারের 3 জনের। পুলিশ জানায় সকালে স্ত্রী, ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে কাউনিয়া মিরবাগ ডিগ্রি কলেজ পরীক্ষা দিতে যাচ্ছিলেন আশরাফুল ইসলাম। রংপুর কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে ওঠার পর একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান আশরাফুলের স্ত্রী রোজিনা বেগম, ছেলে রহমত আলী এবং এইচএসসি পরীক্ষার্থী ভাতিজি আফসানা বেগম। গুরুতর আহত অবস্থায় আশরাফুলকে উদ্ধার করে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এদিকে নরসিংদীর মনোহরদীতে ট্রলি উল্টে এক চালক নিহত হয়েছেন। জুম্মাপাড়া যে জায়গার নাম আছে, ওখানে রোডের ভিতরে সিএনজি হঠাৎ করে ব্রেক করছে। ব্রেক করার কারণে আমার চাষা ব্রেক করছে। রাস্তা ভিজা থাকার কারণে পেছনের চাকা হয়তো স্লিপ করার কারণে ওরা পড়ে গেছে, মহিলারা পড়ে গেছে রাস্তার ভিতরে। ওই সময় পাশ থেকে অপর সাইড থেকে একটা ট্রাক এসে লাগাই দিয়ে চলে গেছে। বাসগুলো চলাচল করে, এই বাসগুলো বেপরোয়া ভাবে চলাফেরা করে রোডে। উনি যদি ধীর গতিতে আসতো তাহলে আমার মনে হয় এটা একটা হিল্লা আল্লাহ তাআলা হয়তো উঠাই নেবেন এভাবে, কিন্তু হচ্ছে যে যদি বাসটা আসলে ধীর গতিতে আসতো এভাবে হয়তো হইতো না। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নামে কোনো সংস্থা দেশে আর নেই। মধ্যরাতে বিলুপ্ত করা হয়েছে রাজস্ব বোর্ড। সেই সাথে সংস্থাটি ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি বিভাগ সৃষ্টি করা হয়েছে। 1972 সালে রাষ্ট্রপতির আদেশ বলে এনবিআর কার্যক্রম শুরু করে। আইএমএফ রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কার আনতে ক্রমাগত চাপ দিয়ে আসছিল। বিসিএস, আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করেই বহুল আলোচিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাতে জারি করা অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদে অ্যাডমিন ক্যাডারের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে রাজস্ব নীতি বিভাগ কর আইন ও প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। এখন বাইরে থেকে একটি আইআরডি গঠন করার মধ্য দিয়ে সচিবকে এনবিআর এর চেয়ারম্যান হিসেবে পদায়নের সুযোগ আছে, অথচ আইনগতভাবে নিশ্চিত ছিল যে সিনিয়র মেম্বার উইল বি দ্য চেয়ারম্যান অফ দ্য এনবিআর। 2 বিভাগের সর্বোচ্চ পদ যদি আমাদের 2 ক্যাডার থেকে নেওয়া হয় তাহলে এটি আমাদের জাতীয় স্বার্থ, এটিকেই হবে। চেয়ারম্যান এবং মেম্বার বা যাই আছে এটার পদমর্যাদা এবং তাদের মধ্য থেকে 2 ক্যাডারের মধ্যে থেকে হতে হবে, সেভাবে আমরা সুপারিশ করেছিলাম। বাছাই করে সরকার যাকে মনে করে ওখান থেকে হবে। সরকারের চয়েসটা লিমিটেড, কিন্তু এখন সরকার সবই ওপেন করে দিলে তো হবে না। এনবিআর বিলুপ্ত করে 2টি বিভাগ করায় রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না। এতে এনবিআর কর্মকর্তাদের অসন্তুষ্ট হওয়ার কিছু নেই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, কাজ সহজ করতেই 2 ভাগ করা হয়েছে। উপদেষ্টা আরও বলেন, পলিসি এবং ইমপ্লিমেন্টেশন একই বিভাগ করতে পারে না, এতে কাজে জটিলতা বাড়ে।
পলিসি বিভাগ তাদের কাজ করবে, অন্য বিভাগের কাজ হলো বাস্তবায়ন। অর্থ উপদেষ্টার দাবি, আগামী বছর রাজস্ব আহরণে ঘাটতি হবে না, বরং রাজস্ব আদায় আরও বাড়বে। তাদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষিত আছে। পলিসি একটা ডিভিশন হবে, এটা অত্যন্ত ছোট একটা ডিভিশন, অতএব এনবিআর এর আপনার ইসে করার চিন্তা করা, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। রাজস্ব আদায় কোনো প্রভাব না। আমরা এই পর্যন্ত যেটা অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে। ঢাকার বাতাস পরিশুদ্ধ করতে একটি নতুন উদ্যোগ হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মহাখালী, গুলশান ও ফার্মগেটের মতো জনবহুল এবং দূষণপ্রবণ এলাকায় বেশ কয়েকটি আউটডোর এয়ার পিউরিফায়ার বসাবে ডিএনসিসি। তবে এই যন্ত্রের কার্যকারিতার বিষয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। টেকসই উন্নয়নের দিকে না গিয়ে কেন ব্যয়বহুল এমন উদ্যোগ নেওয়া হচ্ছে তার উত্তর খুঁজেছেন সহকর্মী সুমাইয়া ঐশী, আর ক্যামেরায় ছিলেন তানভীর মোর্শেদ। বায়ু দূষণ ঢাকা শহরের নিত্যসঙ্গী। দিনের পর দিন বিশ্বের দূষিত শহরগুলোর শীর্ষে থাকে ঢাকা। ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা PM2.5 এবং ক্ষতিকর গ্যাসীয় উপাদানের উপস্থিতি আছে স্বাভাবিকের চেয়ে 6 থেকে 7 গুণ বেশি। এমন পরিস্থিতিতে রাজধানীর কয়েকটি স্থানে আউটডোর এয়ার পিউরিফায়ার বসানোর পরিকল্পনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। পরীক্ষামূলকভাবে আপাতত 4 থেকে 5টি স্থানে বসানো হবে এই এয়ার পিউরিফায়ার। একজন ফিলান্থ্রপার উনি বললেন যে আমি আমার নিজ খরচে আমি এটা টেস্ট করে দেখতে চাই যে কাজে দেয় কিনা। ইনভেস্টমেন্ট, ইনস্টলেশন এবং দেখাশোনা পুরোটাই হচ্ছে ওনারা করবেন। কাজ করলে আমরা এটা কন্টিনিউ করব। রাজধানীর বেড়িবাঁধ অঞ্চলের মতো এমন ধুলোয় আচ্ছাদিত থাকে গোটা ঢাকা শহর। মাঝে মধ্যে এমন পানি দিয়ে সেই ধুলো নিরসনের চেষ্টা করা হলেও সেটা রীতিমতো ব্যর্থ একটি পরিকল্পনা। এই যে ধুলো হচ্ছে এবং গাছের সংখ্যা কম, যানবাহনের ধোঁয়া, এই সব কিছুর একটি টেকসই সমাধান না করে শুধুমাত্র এয়ার পিউরিফায়ারের মাধ্যমে দূষণ কামানোর পরিকল্পনা কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্নে উঠছে এখন। বাংলাদেশের আগে এয়ার পিউরিফায়ার বা স্মগ টাওয়ার দিয়ে দূষণ রোধের চেষ্টা করেছে ভারত, চীন সহ বিভিন্ন দেশ। তবে সেসব দেশে এমন প্রযুক্তি খুব একটা সফলতার মুখ দেখেনি। এয়ার পিউরিফায়ার বেশি ইফেক্টিভলি কাজ করছে ডাস্ট কালেক্টর হিসাবে। সো অন্যান্য পলিউশনগুলো রিমুভালের ক্ষেত্রে এটি খুব বেশি এখনও বেশি পরীক্ষিত না। দেখা যাক ডিএনসিসির এই এয়ার পিউরিফায়ারের কার্যপ্রণালী। HDCT 51000 মডেলের এসব এয়ার পিউরিফায়ার এর আশপাশের 30,000 ঘনফুট এলাকার বাতাস থেকে অতি ক্ষুদ্র ধূলিকণা PM2.5 এবং PM10 ধূলিকণা 90% পর্যন্ত শোষণ করতে পারবে। ধূলিকণা শোষণ করতে পারলেও এটি বাতাসে বিদ্যমান দূষিত গ্যাসীয় পদার্থগুলো শোষণে ব্যর্থ। এই ধরনের ইনোভেশন কোনো জায়গায় কাজ করতে পারে, কোনো জায়গায় কাজ না করতে পারে, যে কারণে শুধুমাত্র কন্ট্রোল ওয়েতে পাইলটিংয়ের জন্য একটি বা দুটি করে দেখা যেতে পারে। ডিএনসিসি প্রশাসক বলছেন কিছু গণমাধ্যমে এই এয়ার পিউরিফায়ার নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। এটিকে মূলত কোনো সমাধান হিসেবে নিচ্ছে না ডিএনসিসি। প্রকল্প না, এটা একটা পাইলট প্রচেষ্টা আমরা দেখব এটা কাজ করে কিনা। কিন্তু বিভিন্ন অভিযোগ মাথায় নিয়েই আন্তর্জাতিক দাতা সংস্থা CRS এর সাথে এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে ডিএনসিসি। তবে ঠিক কবে নাগাদ এই পরিকল্পনা বাস্তবায়িত হবে তা এখনও নির্ধারিত হয়নি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। প্রভাবশালী মিলিশিয়া প্রধান ঘেনিওয়াকে হত্যার জেরে হঠাৎ করেই উত্তপ্ত লিবিয়া। ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলো। সোমবার রাতে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণ হয়েছে রাজধানী ত্রিপোলিতে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি মোকাবেলায় বেশ কয়েকটি এলাকায় লকডাউন জারি করেছে কর্তৃপক্ষ। সেখানে বসবাসরত বাংলাদেশিদের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। সংঘাত থামিয়ে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জাতিসংঘের। একের পর এক গুলি বিস্ফোরণে হঠাৎই রণক্ষেত্র ত্রিপোলি। সোমবার রাত 9টায় ভয়াবহ হয়ে ওঠে লিবিয়ার রাজধানীর পরিস্থিতি। ক্রমাগত বোমার শব্দে প্রকম্পিত হয় দক্ষিণাঞ্চল। এর আগে হত্যা করা হয় লিবিয়ার সবচেয়ে শক্তিশালী খ্যাত মিলিশিয়া বাহিনী SS এর প্রধান আল কিকলি ওরফে ঘেনিওয়াকে। জানা গেছে গেল কয়েকদিন ধরেই আঞ্চলিক গোষ্ঠীগুলোর সাথে বিরোধ চলছিল তার, যার জেরেই রাজধানীতে ছড়ায় সহিংসতা।
এ সময় নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষে জড়ায় সশস্ত্র গোষ্ঠীগুলো। প্রাথমিকভাবে কয়েকজন বেসামরিক সহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের হতাহতের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অঞ্চলটিতে লকডাউন জারি করেছে লিবিয়া প্রশাসন। বন্ধ রাখা হয়েছে স্কুলও। পাশাপাশি ত্রিপোলিতে থাকা বাংলাদেশিদের নিজ বাসস্থানে থাকার জরুরি সতর্কবার্তা দিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। এদিকে সংঘাত বন্ধে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘের লিবিয়া সহায়তা বিষয়ক মিশন। বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতের দাবিও জানিয়েছে সংস্থাটি। 2011 সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই উত্তর আফ্রিকার দেশটিতে জন্ম নেয় বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। বিভিন্ন অঞ্চলের দখল নেয়াকে কেন্দ্র করে পরবর্তীতে তারা সংঘাতে জড়ায়। 97% সুন্নি অধ্যুষিত মুসলিম দেশ লিবিয়া। অনিক রহমান, যমুনা নিউজ।